শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের সিজন 2। লিখেছেন ফারজানা মনি। পর্ব 59 এবং 60। মেঘ তো এবার খানিকটা কেঁদেই দিল। আস্তে আস্তে বলল, তোমরা সবাই দেখলে তো আমাকে কেউ ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে তো আমার ভাই বোন সবাই আবির ভাইকে দুলাভাই বলে ডাকতো। এই কথা শুনে আবিরের তো চক্ষু চড়ক গাছ। কি বলে এই মেয়ে? শেষ পর্যন্ত আমি নাকি আমার ভাই বোনদের দুলাভাই হব? এতক্ষণ মনে মনে ভাবনার মাঝে হঠাৎ আবির একটু জোরে বলে ফেলল, ইটস ইম্পসিবল। ইম্পসিবল কথাটা শুনেই যেন তানভীর আবিরের মনের কথা বুঝে ফেলেছে। সঙ্গে সঙ্গেই বলে উঠল, আমি কিন্তু আমার বোনের পক্ষে। আবিরকে টিটকুনি কেটে বলল, আমি কিন্তু সুমন্দি হই, এটা যেন সে মনে রাখে। এবার আবির তানভীরকে উদ্দেশ্য করে হাস্যকর কণ্ঠে বলল, ভাইজান, আমি তো আপনাকে আগেই বলেছি একান্তে দেখা করবেন, আমি আপনাকে সম্মানের চূড়ায় নিয়ে যাব। কিন্তু আপনি তো আর দেখা করলেন না। হেসে এসে দেওয়া হুমকিটা আর কেউ না বুঝলেও তানভীর বুঝে এবার চুপ হয়ে গেল। কেটে গেল খানবাড়িতে আরও একটা হাস্যোজ্জ্বল দিন। সময় চলছে সময়ের গতিতে। সেদিন আরিফ আর মাহমুদা খান চলে যাওয়ার পর কেটে গেছে আরও 7টা দিন। আজ শুক্রবার। খানবাড়ির ছেলেদের আজ পাঞ্জাবি পরার দিন। মেঘ বারবার চেষ্টা করছে আবিরকে পাঞ্জাবি, পাজামা, টুপিসহ সকল যাবতীয় জিনিস গুছিয়ে সামনে দিতে, কিন্তু আবিরের করা নিষেধাজ্ঞার জন্য সে কিছুই করতে পারছে না। মেঘের ছটফটানি বুঝতে পেরে আবির পাঞ্জাবি আর টুপিটা নিয়ে বিছানায় এসে বসলো। মেঘের হাতে পাঞ্জাবি ও টুপিটা ধরিয়ে দিয়ে বলল, নাও, এগুলো আমাকে পরিয়ে নিজের মনের ছটফটানিটাকে কমিয়ে মনটাকে একটু শান্তি দাও। মেঘ বহুদিন পর একটা কাজ পেয়ে যেন মহা খুশি। অসুস্থ হবার পর থেকে আবির এমনিতেই কোনো কাজ করা পছন্দ করে না, আর এখন কয়েকদিন ধরে তো বিছানা থেকে নামতেও দিচ্ছে না। মেঘ হাসি হাসি মুখে পাঞ্জাবিটা আবিরকে পরিয়ে দিল। টুপিটা মাথায় দিয়ে মেঘ বলে উঠল, মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগছে আহিয়ার আব্বু। মেঘের কথা শুনে আবির একটু মুচকি হেসে মেঘের কপালে চুমু দিল। আদি, তাড়াতাড়ি আয়। এবার মসজিদে খুতবা শেষ হয়ে নামাজ আরম্ভ হয়ে যাবে মনে হয়। একটা শুক্রবারও তোর জন্য তাড়াতাড়ি নামাজে যেতে পারি না। বাহির থেকে তানভীরের আওয়াজ শুনে এবার আবিরও বের হয়ে গেল নামাজের উদ্দেশ্যে। এখন শুধু 3 ভাই নামাজে যাবে। বাড়ির 3 কর্তা অনেক আগেই মসজিদে চলে গেছে। ছেলেরা সবাই চলে যাওয়ার পর বাড়ির মেয়ে বউরা জুম্মার নামাজ আদায় করে নিল। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই সবাই নামাজ পড়ে বাড়ি ফিরে আসবে। তাই বাড়ির 3 কর্ত্রী টেবিলে খাবার গোছানোর ব্যস্ত। বন্যার সাথে সাথে এগিয়ে দিচ্ছে সব কিছু। বন্যার মতে এই বাড়ির মানুষদের কথা যত বলা হবে ততই যেন কম হয়ে যাবে। এক কথায় এই বাড়ির সকল সদস্যগুলো অসাধারণ ও চমৎকার ব্যক্তিত্বের অধিকারী। বাড়ির কর্তারা বন্যাকে নিজেদের বাড়ির মেয়ের মতো আদর করে। আর হালিমা খান, মালিহা খান ও আকলিমা খানের কথা তো বলে শেষ করা যাবে না। মেঘ ও মিমের স্থানটা এই বাড়ি যে জায়গায়, বন্যাকেও তারা সেই জায়গায় রেখেছে। মূলত এই বাড়ির কর্ত্রীরা চায় বন্যা মেঘ আর মিমের মতো কোনো কাজকর্ম না করুক। তাদের পরবর্তীতে তো এই ঘর, এই সংসার মেঘ, বন্যা ও আদির বউকে সামলাতে হবে। তখন না হয় তারা করবে। কিন্তু বন্যা এসব মানতে নারাজ। তাই মাঝে মাঝে জোর করে ঢুকে পড়ে কিচেনে। হালিমা খান ও মালিহা খানের হাতে হাতে রান্নার সরঞ্জামগুলো এগিয়ে দেয়। আজকাল নিজের মা দূরে থাকার কষ্টটা এই 3 মহিষী নারীকে দেখলেই বন্যা ভুলে যায়। মহিষী না হলে কেউ ছেলের বউকে নিজের মেয়ের মতো রানী করে রাখতে পারে? তাছাড়া মেঘ, মিম, আদির কথা আর কি বলবে বন্যা? ওরা তো অসম্ভব ভালোবাসে বন্যাকে। বন্যা মনে মনে এসব ভেবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। এমন একটা পরিবার পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। যেই পরিবারে আবির ভাইয়ের মতো একটা বড় ভাই আছে, সেখানে তো স্নেহের কোনো অভাবই নেই। বন্যার এসব ভাবনার মাঝেই বাড়ির মেইন গেট পেরিয়ে ঢুকলো বাড়ির সকল ছোট বড় পুরুষ সদস্য। আবির এসে রুমে চলে গেল মেঘকে খাওয়ার উদ্দেশ্যে ড্রয়িং রুমে আনতে। 5 মিনিটের ভেতরে নিয়েও আসলো। আবির মেঘকে নিয়ে এসে চেয়ারে বসিয়ে দিল। তারপর নিজেও নিজের চেয়ারে গিয়ে বসলো। আজ শুক্রবার বলে খানবাড়ির প্রতিটা চেয়ারই পরিপূর্ণ।
তানভীর বন্যার বিয়ের পর থেকে খানবাড়ির ডাইনিং টেবিলে যোগ হয়েছে আরেকটা চেয়ার, যা তানভীরের পাশে বন্যার জন্য অবস্থিত। বন্যা সচরাচর সবার সাথে বসতে চায় না। ও সব সময় চায় নিজের মা তুল্য শাশুড়িদের সাথে বসে খেতে। কিন্তু শুক্রবারের দিন আলী আহমেদ খান, মোজাম্মেল খান ও ইকবাল খান সহ সকলের জোড়াজুড়িতে একসাথে বসতেই হয়। খানবাড়ির সকল সদস্য দুপুরে খাবার খেতে ব্যস্ত। বাড়ির 3 কর্ত্রী সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। হঠাৎই আলী আহমেদ খান আবিরের উদ্দেশ্যে বললেন, আবির, তুমি যদি একদিনের জন্য আমাদের রাজশাহী অফিসে যেতে তাহলে অনেক ভালো হতো। শুনলাম সেখানে কিছু সমস্যা হয়েছে। আলী আহমেদের খানের কথা শুনে মেঘ, আবির সহ সকলেই মাথা তুলে তাকালো। আবির বলল, কিন্তু আব্বু, মেঘ এখন অসুস্থ, ওকে এই অবস্থায় রেখে আমি এত দূরে শহরের বাইরে কি করে যাই? আলী আহমেদ খান বললেন, আমি বুঝতে পারছি তোমার ব্যাপারটা, কিন্তু আজ রাতের গাড়িতে ইকবাল সিলেটে যাবে, আর মোজাম্মেলের শরীরটাও ভালো না। ওকে কি করে বলে এত দূর যেতে? ভাইজানের কথার পরপরই কথা বলেন মোজাম্মেল খান, ভাইজান থাক না, আবির যেহেতু যেতে চাচ্ছে না, আমিই যাই। মোজাম্মেল খানের কথা শুনে এবার আবির উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমিই যাব। কবে যেতে হবে? মুখে হাসি রেখা টেনে আলী আহমেদ খান জানালেন, আজ রাতের গাড়িতেই চলে যাও। কাল সারাদিনের সকল সমস্যার সমাধান করে আবার না হয় কাল রাতের গাড়িতেই ফেরত এসো। আবির বলল, ঠিক আছে আব্বু। বলেই আবির খাওয়া শেষ করে বেসিংয়ে হাত ধুতে চলে গেল। এবার মোজাম্মেল খান তানভীরের উদ্দেশ্যে বললেন, তোমার কি খবর? চাকরি জীবন কেমন চলছে? ভালো লাগছে তো? তানভীর খানিকটা হেসে জবাব দিল, এই তো আব্বু, আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। এতক্ষণ যাবৎ মেঘ, আধি ও মিম ফিসফিসে কথা বলে দুষ্টুমি করলে এখন আব্বু ও বড় আব্বুর কথায় সবাই চুপ হয়ে গেছে। আবিরের রাজশাহী যাওয়ার কথা শুনে বন্যা তো বারবার মেঘের মুখের পানে তাকাচ্ছে। এতক্ষণ হাসি মুখে থাকা মেয়েটা যেন এখন কেঁদেই দিবে। আবির এসে যথারীতি মেঘকে আবার রুমে নিয়ে গেল। মেঘের এখন প্রায় 8 মাস চলে। সময়ের তুলনায় পেটটা যেন একটু বেশি উঁচু হয়েছে। মেঘের কোথাও যাওয়ার প্রয়োজন পড়লে বেশিরভাগ আবির নিজেই ধরে ধরে নিয়ে যায়। আর আবিরের অনুপস্থিতিতে হালিমা খান, মালিহা খান, আকলিমা খান ও বন্যা তো আছেই। এখন সন্ধ্যা 7টা, মেঘ একাই রুমে শুয়ে আছে। তার মনটা আজ ভালো নেই। একটু পর তার আবির ভাই রাত 10টার গাড়িতে রাজশাহী চলে যাবে। ভেবেই যেন মেঘের 2 চোখ নোনা জলে ভরে যাচ্ছে। আবির গিয়েছে 2য় তলায় তাদের আগের রুমে। এই তো কিছুক্ষণ আগে রাকিব আর রাসেল এসেছে। মূলত আবির নিজেই ওদের ডাকিয়েছে, যেহেতু আজ হঠাৎ করে রাজশাহী যাওয়ার সিদ্ধান্ত হয়েছে, তাই আবির আগামীকালের সকল কাজকর্ম রাকিব আর রাসেলকে বুঝিয়ে দিতে চায়। কিন্তু আবির আর রাসেল তা মানতে নারাজ। তাদের এক কথাই, বন্ধু, এত কিছু কেন বোঝাচ্ছিস? মাত্র একদিনের ব্যাপারই তো, তারপর তুই ফিরে এসে সব কিছু নিজের মতো সামলে নিস। ওদের কথা শুনে আবির কিছুক্ষণ চুপ করে থাকলো। ওদের কি করে বোঝাবে? আজ মনটা কেমন জানি কুগাইছে। যদিও কখনো এরকম কিছু আমি বিশ্বাস করি না, কিন্তু আমার মেঘ তো করে। ওর সাথে থাকতে থাকতে দিন দিন ওর মতোই হয়ে যাচ্ছি। আজ কেন জানি মনে হচ্ছে আমার মেঘের সাথে এই দেখাই যেন শেষ দেখা। রাসেল আবিরকে ডেকে বলল, কিরে, আবার কি ভাবতে বসলি? রাসেলের ডাকে আবিরের ভাবনাচ্যুত হলো। তারপর খানিকটা স্বাভাবিক হয়ে রাকিব ও রাসেলকে সবটা বুঝিয়ে দিল। রাকিব আবিরের কাঁধে হাত রেখে বলল, কিরে বন্ধু, কোনো সমস্যা? কি নিয়ে এত টেনশন করছিস? আবির এবার রাকিবের উদ্দেশ্যে বলল, জানি না রে। তারপর আবির খানিকক্ষণ চুপ করে থেকে আবারও বলল, রাকিব শোন, আমি যেটুকু সময় বাড়ির বাইরে আছি সেটুকু সময় তোরা কেউ ফোন বন্ধ রাখবি না। আমি বাড়িতে না থাকা অবস্থায় আল্লাহ তাআলা না করুক মেঘের যদি কোনো সমস্যা হয়, তাহলে তানভীর যেন সাথে সাথে তোদের সাথে যোগাযোগ করতে পারে। আর তুই তো জানিসই ওর জন্য আমি কাদেরকে রক্ত দেওয়ার কথা বলেছি। রাসেল স্বাভাবিক কণ্ঠে বলল, তুই এত টেনশন করিস না। মেঘের তো এখনো ডেলিভারির সময় হয়নি, তাছাড়া যে কোনো সময় আমরা তোর ফ্যামিলির পাশে আছি, তুই নিশ্চিন্তে যা।